হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ডাজ কার্লাইল প্রেজেন্ট হোমার অ্যাজ এ হিরোইক পোয়েট। কার্লাইল হোমারকে হিরোইক পোয়েট হিসেবে কি করে প্রেজেন্ট করছে, কেন প্রেজেন্ট করছে? সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হৃদয় বলো, ওয়াই অর সরি, হু ইজ হোমার? স্যার কি বললেন, হু ইজ হোমার? স্যার হোমার তো একটা পোয়েট বা একটা রাইটারের কথা বলছে মেবি। হুম আই আই থিঙ্ক গ্রিক গ্রিকের গ্রিক দেশের কোন একজন পোয়েট ছিল মেবি হোমার। গ্রিক বা গ্রিক মানে হুম গ্রিক দেশের কবি ছিল হোমার। হোমার। তো হোমারকে এখানে মানে হোমারকে এতটা ইম্পর্টেন্ট কেন বলা হচ্ছে? হোয়াট ডিড হোমার ডু? গ্রিক ওই পোয়েট ছিল। ইলিয়াড, আর ওই ইলিয়াডের কথা বলছেন, ইলিয়াডের হুম রাইটিং এর ওখানটাতে হোমারের উল্লেখ ছিল। আই থিঙ্ক ওর জন্য হোমারের এতটা বেশি হুম মানে হ্যাঁ, ফেম। হোমার মহাকাব্য, দুটো নাকি মহাকাব্য রচনা করেছিলেন, ইলিয়াড অ্যান্ড অডিসি। However, there has been some research regarding this, that there was no one called Homer, or there might be somebody called a Homer, but these epics are so huge that it was not possible for a single person to uh, write all of these epics. So there were many Homers, যারা হোমারের নাম করে লিখতো বা যাদের সবার নাম মানে হোমার দেওয়া হয়েছে। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট এপিক্স আর নট composed entirely by a single person. It is not possible for a single person to compose the epics of the lengths of Iliad, Odyssey, Mahabharata or Ramayana. But yes, secondary epics, literary epics like Paradise Lost was created by a single person, but national epics, primary epics usually are not composed over a single period of like 10 years or 20 years, but rather over hundreds of years. One story gets added, another story gets added, and there comes a person who compiles all of these stories একসাথে করে দেয়, anthology ফরম্যাটে এনে দেয়, যেখানে সব খণ্ড, যেখানে সব ছোট ছোট গল্পগুলোকে একসাথে করে দেওয়া হয়, কানেক্ট করে দেওয়া হয়, তখন সেটা একটা মহাকাব্যের রূপ নেয়। সো দ্যাট ইজ সামথিং অ্যাবাউট epics that you should know. Anyway, so Homer was the national poet of Greece. যেমন Shakespeare is considered to be the national poet of England. Rabindranath Tagore is considered to be the national poet of Bengal or even India sometimes, because he's the composer of the national anthem. Anyway, so এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে হাউ ডাজ কার্লাইল প্রেজেন্ট হোমার অ্যাজ আ হিরোইক পোয়েট? তাহলে হিরোইক পোয়েটের কি কি ডেফিনেশনস আছে, ছোট করে এখানে সেটা থাকবে। কার্লাইল এই বিষয়ে আলোচনা করছে। কার্লাইল বলছে, কার্লাইল reveres Homer as the first great heroic poet whose works form the foundation of Western culture. হোমার হলো মানে এমন একজন প্রথম হিরোইক পোয়েট যার কাজ দিয়ে বা যার কাজের মধ্যে দিয়ে আমরা ওয়েস্টার্ন কালচারের যে ফাউন্ডেশন, ওয়েস্টার্ন কালচারের যে বিগিনিংটা, সেইটাকে পেতে পারি। ফাউন্ডেশন মানে হচ্ছে যে বাংলায় ওটাকে কি বলে, ফাউন্ডেশন স্টোন, প্লিন্থ বা গোড়াটা, মানে কাব্য থেকে কোনো একটা সিভিলাইজেশনের ব্যাপারে জানা যায়, তো সেই কাব্যটা রচনা যে করছে সে হচ্ছে হোমার। কার্লাইল বলছে, হোমার আই শুড সে is the first of the heroic poets and he too is in the full sense a hero. হোমার বলছে
যে ও প্রথম হিরোইক পোয়েট এবং ও নিজেও একটা হিরো। পেজ নাম্বার 15 এটা লেখা রয়েছে। For Carlyle, Homer's greatness lies not merely in artistic technique but in his vision of life. দুটো কারণের জন্য হোমারকে গ্রেট বলছে। গ্রেট যারা তাদেরকেই পোয়েট বলছে, গ্রেট যারা তাদেরকেই হিরো বলা হচ্ছে। So greatness, as I was discussing in the first class about Carlyle, is that greatness, there should be some kind of greatness in a person for the person to be known as a hero. আমাদের মতন মিডিয়রকার, একদম মানে বেস লেভেলের লোক, একদম কমন লোকজন যারা জীবনে কিছু করতে পারেনি বা করতে পারবে না, গ্রেট কিছু করতে পারবে না, তারা হিরো হতে পারে। হিরো ইজ সামবডি হু ইজ এক্সট্রাঅর্ডিনারি, হু ইজ গ্রেট। তো এইখানে কার্লাইলও এই কথাটাই বলছে যে শুধুমাত্র যে ওর আর্টিস্টিক টেকনিকটা গ্রেট তা নয়, মানে দারুণ যে লেখে তা নয়, গ্রেট লেখে তা নয়, বাট ওর ভিশন অফ লাইফ মানে দৃষ্টিভঙ্গিটাও গ্রেট, মানে দূরদর্শিতা আছে তার দৃষ্টিভঙ্গিতে, গ্রেটনেস আছে। He emphasizes that Homer's poetry was not created for aesthetic pleasure alone, but expressed the living faith of the Greek world. তো বলছে যে হোমারের যে কবিতাটা সেটা শুধুমাত্র যে নান্দনিক একটা মজা নেওয়ার জন্য, এস্থেটিক মানে নান্দনিক, ইটস সামথিং দ্যাট ইজ not material, not utilitarian, not something that has some kind of a value in terms of what kind of function it has for the society or some kind of monetary thing, but rather something that is aesthetic, is something that just gives joy and pleasure. Mane, it's like playing a video game, or it's like watching a movie or reading a piece of poem. All these are aesthetic pleasures. তো aesthetic প্লেজারের জন্যই শুধু তৈরি করেনি, কিন্তু এক্সপ্রেস করছিল দ্য লিভিং ফেথ অফ দ্য গ্রিক ওয়ার্ল্ড, মানে যে গ্রিক জগৎটা ছিল সেটার ফেথ, সেটার যে বিশ্বাসটা, সেটাকেও কিন্তু আমাদের সামনে তুলে ধরেছিল। মানে গ্রিক জগৎটাকে, গ্রিসকে, গ্রিক সিভিলাইজেশনকে আমাদের সামনে প্রেজেন্ট করেছিল। His poems are the very heart of Greece, its religion, its belief, its whole way of thought and existence. এটা কোট করার কোনো দরকার নেই, কারণ আগে আমি ক্লাসে বলেছিলাম যে বেশি কোটেশনের দরকার নেই। 5 মার্কসের 200 থেকে 250 মতন শব্দ হবে এবং তাতে কোটেশন বেশি দেওয়ার দরকার নেই, একটা কোটেশনই যথেষ্ট। এই কোটেশনটা না দিলেও চলবে। Through Homer, the Greeks understood their gods, heroes and ideals. তো আমি এটা আগেও বলেছিলাম যে ক্লাসের সময় যে কঠিন কঠিন যে জিনিসগুলো ফিলোসফির হয় বা যেগুলো রিলিজিয়নের কঠিন কঠিন যে ব্যাপার স্যাপারগুলো, যে ভগবানের যে মিস্টিরিয়াস ওয়েজ অফ ওয়ার্কিং অফ গড, যেটা মিল্টনও বলছিল ইয়েতে প্যারাডাইস লস্টে, যে রিভিল দ্য গড অফ দ্য ওয়েজ অফ গড টু মেন, মানে দ্যাট ওয়াজ দ্য মোটো or that was the aim of Paradise Lost. That why is Paradise Lost written? Paradise Lost was written in order to justify the ways of God to men. যে গড এরকম কেন করলো, ওরকম কেন করলো, তো এটা সাধারণ মানুষ বোঝাতে পারবে না। মানে ধরো আমি তোমাদেরকে পড়া বোঝানোর চেষ্টা করি, I try, but it takes a great teacher in order to make very difficult things very easy to understand. But mediocre people, mediocre teachers like us are trying in their own way to explain things. কিন্তু দেখবে যদি if you come across a great teacher who explains the most difficult things in a very light way, কিছু কিছু ইউটিউবে হয় এমন সুন্দরভাবে বলে যে পয়েন্টটাও বুঝে গেলাম, আবার মানে এমন শক্ত ভাষাও ব্যবহার করা গেল না, সহজে বুঝে যাওয়া যায়। তো এটা হিরো পোয়েটরা করতে পারে।
That is why Homer is a heroic poet. Homer is a great poet. তো এটা এখানে অ্যাড করে নিতে পারো যে এই এই একটা লাইন অ্যাড করো তো এখানে, মানে ওই যে হিজ পোয়েমস আর দ্য ভেরি হার্ট অফ গ্রিস ফিস, ওইসব লেখার দরকার নেই। এটাকে আমি ইয়ে করে দিলাম, পেন থ্রু করে দিলাম। এটার পরে একটা লাইন অ্যাড করো যেটা আমি এক্ষুনি বললাম, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে Homer made the laymen মানে হচ্ছে সাধারণ লোকজন, understand the great mysteries of philosophy and religion easily। ঠিক আছে, এটা আগের দিনও আমি তোমাদের সাথে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে হিরোর পোয়েটের কাজ বা পোয়েটের কাজ হচ্ছে মিস্টিরিয়াস জিনিসগুলোকে। স্যার একবার লাস্টের যে তিনটে ওয়ার্ডস গুলো বললেন ওটা একবার কাইন্ডলি একটু প্লিজ বলবেন। হোমার, এটা লেখো, হোমার মেড দ্য লেমেন, LAYMEN, লেমেন আন্ডারস্ট্যান্ড, আমি এটা মেসেজও দিয়ে দিচ্ছি, Homer made the layman understand the great mysteries of philosophy and religion easily। যেটা সিডনিও ডিফেন্স অ্যাপোলজি ফর পোয়েট্রিতে বলবে, শেলিও বলবে। Homer made the layman understand the great mysteries of philosophy and religion easily। লিখেছো সবাই? কারণ এটা তোমাদের নোটসে থাকবে না, মানে যেটা আমি দিয়েছি, কারণ এটা একটা মানে আপডেট করছি আর কি। দ্যাটস ওয়াই দ্য ক্লাসেস আর ইম্পর্টেন্ট, বিকজ থ্রু ইন্টারাকশন সার্টেন থিংস উইল বি আপডেটেড। ওকে, আই এম প্রসিডিং। Carlyle marvels that such epics as the Iliad, এই যে এখানে নামগুলো বলছে, and they should be underlined, এখানে আমি আইটালিক্সে করতে পারছি কারণ এটা সফট কপি আছে আমার কাছে, বাট ইউ নিড টু আন্ডারলাইন দ্য নেম অফ দ্য এপিক্স অ্যান্ড ডু নট মিস্টেক দ্য স্পেলিংস। ভালো করে স্পেলিংটাকে দেখো কি রয়েছে, ILIAD, ইলিয়াদ, আর অডিসি, ODYSSEY, অডিসি। সৌরভ, অডিসি থেকে নেওয়া একটা ক্যারেক্টার আছে যার নামে একটা কবিতা আমরা পড়েছি, সেই ক্যারেক্টারটার নাম কি সৌরভ? মনে পড়ছে, ক্লাস করলে তো মনে পড়বে, এই ক্লাসটাই তো করনি, রেকর্ডিংও শোনো না। রূপঙ্কর বলো। Yes, Ulysses. Ulysses was known by what name? Hridoy, in Greek. Ulysses is a Roman name, যেটার নামে টেনিসন এর কবিতা ইউলিসিস, কিন্তু ইউলিসিসের একটা গ্রিক নেমও আছে যেটা এই অডিসি থেকেই নেওয়া। And actually the Odyssey is a epic based on this character. স্যার এক সেকেন্ড, আমার খাতার মধ্যে আছে, আমার একটু দেখতে হবে। খাতার মধ্যে দেখো। স্যার ওডেসিয়াস, অডিসিয়াস, ইয়েস। সো অডিসি আর ইলিয়াদ, এই বানানগুলোকে ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও, বানান ভুল করবে না। তোমাদের এই বানান ভুল করার জন্য তোমাদের নাম্বার কাটা যায়, কারণ এই নামগুলো, এগুলো প্রপার নাউন, এগুলো নাম ভুল করবে না। ODYSSEY, অডিসি। ভেঙে ভেঙে বানানগুলোকে মনে রাখবে। ইলি, ILI, ইলি, AD, ইলিয়াদ, আর অডি, ODY, অডি, SSEY, অডিসি। ঠিক আছে, যাই হোক। So Carlyle marvels that such epics as the Iliad and Odyssey survived centuries not through coercion, মানে জোর জবরদস্তি নয়, মারপিট করে নয়, by force নয়, but by their own truth and beauty,
There is a perennial freshness in them. They are as old as the human heart and as young. তো এই কোডটা নিতে পারো, কারণ এখানে একটা আলাদা জিনিস বলা রয়েছে যে কার্লাইল বলতে চাইছে যে এই এপিকগুলো আমরা এখনো কেন পড়ি, রামায়ণ মহাভারত নিয়ে এখনো কেন সিনেমা তৈরি হচ্ছে, এখনো কেন মানে বাদ বিবাদ ছেড়ে দাও, কিন্তু এখনো কেন ওটাকে আমরা পড়ি, ওটা আমাদের সিলেবাসে থাকে, ওটার কোন একটা খণ্ড আমরা পড়ি, and so on and so forth. Why? Because nobody forces us to do that, but because it has its own truth and beauty. These are the two pillars of anything that is great. Anything that is great must be true, and anything that is true must be beautiful, like nature. ঠিক আছে? তো বলতে চাইছে যে পেরেনিয়াল মানে যেটা সব সময় চলে আসছে, আবহমান কাল ধরে যেটা চলে আসছে, পেরেনিয়াল ফ্রেশনেস ইন দেম। দে আর অ্যাজ ওল্ড অ্যাজ দ্য হিউম্যান হার্ট। মানে যেদিন থেকে প্রথম মানুষ লিখতে শিখেছে, শুনতে শিখেছে, তবে থেকে ওগুলো আছে। কিন্তু আবার এই যে থিমসগুলো, থিম অফ গ্রিড, থিম অফ অ্যাভারিস, থিম অফ সেক্সুয়াল লাস্ট, থিম অফ ফ্রেন্ডশিপ, এগুলো সবই ইউনিভার্সাল। আর যতদিন এগুলো থাকবে ততদিন এই এপিকগুলো থাকবে। এই জন্যও যেহেতু হোমার ইউনিভার্সাল থিমসের ওপর লিখেছে, তাই জন্য হোমার গ্রেট হিরোইক পোয়েট বা হিরো পোয়েট। Homer thus exemplifies the hero poet whose utterance captures both the divine and the human, establishing a cultural and spiritual inheritance for all time. তো এই কারণগুলোর জন্য কার্লাইল হোমারকে হিরোইক পোয়েট বলে বলতে চাইছে। ঠিক আছে? ওকে, এটা বোঝা গেছে? এনি কোয়েশ্চেন্স ফ্রম দিস পার্টিকুলার কোয়েশ্চেন? ওকে, নেক্সট তাহলে থার্ড কোয়েশ্চেনটা কি আছে? হাউ ডাজ কার্লাইল ইন্টারপ্রেট দান্তে's রোল অ্যাজ আ পোয়েট? হোমার হয়ে গেল, এবার দান্তের ব্যাপারে, দান্তেকে হিরো পোয়েট হিসেবে দেখছে, দান্তেকে কেমন ধরনের কবি হিসেবে কার্লাইল দেখছে সেইটা আমরা বোঝার চেষ্টা করছি। দান্তে অ্যালেঘেরি, ঠিক আছে? সৌরভ, কোন দেশের কবি ছিল দান্তে? দান্তেকে কি তুমি জানতে, সৌরভ? সৌরভ বাবা জীবন, বলো কোন দেশের কবি দান্তে? হ্যালো স্যার, আপনি কিছু বলছেন, আমার স্যার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। জিজ্ঞেস করছি যে দান্তের নাম শুনেছো তো? তুমি তো আগে বললে তো দান্তের নাম শুনেছো, সেই ক্লাসেও ছিলে। কোন দেশের কবি দান্তে? ইটালি, রাইট। And he wrote in Latin. He also fought for a very particular reason. He wanted to write in vernacular Italy. ইটালিয়ানে ডিভাইনিয়া কমেডিয়া লিখছে, ঠিক আছে? তাই জন্য সে গ্রেট পোয়েট বলছিলাম আমি, যে ও নিজের ভাষাটাকে ভালোবেসেছে, নিজের ভাষাটাকে একটা মান দিয়েছে। যাই হোক, তো এইখানে কার্লাইল কি বলতে চাইছে? Carlyle presents Dante as a poet whose work unites divine inspiration with personal suffering. কার্লাইল দান্তেকে এমন একজন কবি হিসেবে আমাদের সামনে রাখছে যে নাকি ডিভাইন ইন্সপিরেশন, মানে দিব্য কোনো অনুপ্রেরণা এবং পার্সোনাল সাফারিং, নিজের কিছু সমস্যা, নিজের কিছু কষ্ট, এই দুটোকে ইউনাইট করতে পেরেছে। যেমন হোমার ইউনিভার্সাল থিমসগুলোর ব্যাপারে লিখেছে, পার্সোনাল ব্যাপারে কিছু লেখেনি, বাট উইথ দান্তে দের ইজ আ পার্সোনাল থিং। এটার জন্য কিন্তু আমরা অনেক কবির সাথে, অনেক গানের সাথে নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারি, কারণ ওই গানগুলোতে একটা ব্যথা থাকে, একটা অ্যাগনি থাকে, একটা পেন থাকে, যেটা আমাদের মনে হয় যে আমাদের হার্টেও আছে, আমাদের হার্টের সাথে ওটা রেজোনেট করে, ওটা ইকো হয়।
তাই জন্য এই মানে বিখ্যাত বিখ্যাত যে গানগুলো আর কি, সেগুলোকে আমরা গুনগুন করি যখন ওরকম কোনো একটা সিচুয়েশন আমাদের সামনে আসে আর কি। হি কলস দান্তে দ্য স্পোকসম্যান অফ দ্য মিডল এজেস, মানে মিডল এজের রিপ্রেজেন্টেটিভ পোয়েট হিসেবে কার্লাইল দান্তেকে বলছে। ফর ইন দ্য ডিভাইন কমেডি, এটার নাম আমি তোমাদেরকে বলেছিলাম, আর এটার ব্র্যাকেটে তোমরা এটার পরে ডিভাইন কমেডির পরে ব্র্যাকেট দিয়ে ইয়ার অফ পাবলিকেশনটাকে লিখবে। তোমরা ইন্টারনেটে দেখে নিতে পারো, আমি করি দেখে নিই। ডিভাইন কমেডি was completed in 1321. So we can, yeah, publication date is 1321. ঠিক আছে, ডিভাইন কমেডি পাবলিকেশনের ডেটটা দিয়ে দাও তোমরা নিজেদের খাতায়, নিজেদের নোটসে, 1321। তো 1321 এ এটা পাবলিশ হয়। হি ডিস্টিলড দ্য ফেথ, ফিয়ার্স অ্যান্ড অ্যাসপিরেশনস অফ হিজ এজ ইনটু এন্ডিওরিং ভার্স। তো ও কি করেছিল, তখনকার সময়কার যে ধ্যান ধারণা, বিশ্বাস অবিশ্বাস, ভয়, মানুষ কি চাইতো, সেগুলো সবগুলোকে একটা ভার্সের মধ্যে, একটা কবিতার মধ্যে আবদ্ধ করে ফেলতে পেরেছিল। Dante's poetry, Carlyle notes, was born of intense sincerity. ওই যে বললাম আগের দিন, প্রথম দিনই এটা আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করেছিলাম যে হিরো কে হয়। হিরোকে আমরা অনেস্ট হিসেবে জানি, যে একজন হিরোর অনেস্ট হওয়া উচিত, সিনসিয়ার হওয়া উচিত। তো দান্তে, according to Carlyle, was very much honest, and he says his book, The Divina Commedia is the original title of Divine Comedy, কিন্তু আমরা ডিভাইন কমেডি লিখবো। যখন কোট করব কার্লাইলকে, তখন ডিভাইনিয়া কমেডিয়া লিখতে পারি। বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ কনফিউজিং ইউ, তাহলে ডিভাইনিয়া কমেডিয়া কোনো জায়গাতেই না লিখে ডিভাইন কমেডি, DIVINE, ডিভাইন কমেডি, COMEDY, ডিভাইন কমেডি, মানে যেটা ইংলিশ স্পেলিং আর কি, ওইটাকে ইউজ করব। ইজ দ্য সিনসিয়ারেস্ট অফ অল পোয়েম, সব থেকে সত্যি। মানে আমি তোমাদেরকে অ্যালেগেরির কথাও বলছিলাম, যে তাহলে কি হোমার মিথ্যে কথা বলেছে ইলিয়াদ আর অডিসিতে, আর দান্তেই একমাত্র যুধিষ্ঠির যে সব সত্যি কথা বলেছে? তা নয়। ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় একটা জিনিসকে বোঝাতে গেলে ডাইরেক্টলি বোঝানো যায়, আবার অনেক কথা আমরা ইনডাইরেক্টলি বোঝাই, যে কথাটা যেমন ভাবে বোঝালে মানুষ বুঝতে পারবে সেই জিনিসটাকে আমরা ফলো করার চেষ্টা করি আর কি। তো এখানেও তাই, এখানে Dante is honestly telling something, but at the same time it is also a poem. It is also a poem like Iliad and Odyssey, but এইখানে যে পোয়েমটা আছে, সেই পোয়েমটা আমরা মানে অনেস্টির দিক থেকে দেখতে পাবো, নট ইন দ্য টার্মস অফ ফিকশন। ঠিক আছে? সো কি অনেস্টির ব্যাপারটা আছে? Unlike mere ornament or invention, Dante's words arose from lived truth and spiritual struggle. His exile, his poverty and grief shaped his vision of heaven, hell and purgatory. এই তিনটে কথা খুব ইম্পর্টেন্ট, হেভেন, হেল অ্যান্ড পারগেটরি। বলছে যে ওর লেখার মধ্যে কোনো অর্নামেন্ট, কোনো মানে শব্দের বাহুল্য নেই।
বা কোনো ধরনের এমন লেখা নয় ওর শব্দগুলো বা ওর কবিতাগুলো যেগুলো মানে যেগুলোকে ও ইনভেন্ট করেছে, যেগুলোকে ও নিজের মাথার ইমাজিনেশন মানে ব্রেনের ইমাজিনেশন থেকে বানিয়েছে। এগুলো সব লিভড এক্সপিরিয়েন্স। ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ইটালি থেকে, এক্সাইল করে দেওয়া হয়েছিল। ওর ওর দারিদ্রতা, ওর কষ্ট, এগুলো সবই সব হচ্ছে সত্যি, বায়োগ্রাফিক্যাল। সেই সত্যি কথার দৃষ্টিভঙ্গিতে ও হেভেন, স্বর্গ, হেল, নরক এবং পার্গেটরি, সামওয়্যার ইন বিটুইন, লাইক বিফোর ইউ গো ইনটু হেল দেয়ার ইজ আ প্লেস কল্ড পার্গেটরি, ওখানে পিউরিফিকেশন হয় মানুষের। এনিওয়ে, তো এইগুলো সবই সত্যি এক্সপিরিয়েন্সের থেকে ওর এগুলো বিল্ড আপ হয়েছে। Carlyle insists that Dante's greatness lies in his truthfulness. এটা এই কোটটা দেওয়ার আর দরকার নেই। The thing he had seen he saw with an eye that could not be deceived, that would not deceive. Thus his poetry carries the stamp of eternity, speaking across centuries. তো যদি হোমার fictionalized things, because basically gods and all of these things are fiction, Dante fictionalized his experience. So there was some base in truth, there was something social about it, there was something personal about it. By embodying universal themes of justice, love and divine order, Dante represents the heroic poet as prophet and witness. মানে প্রফেট এই জন্য কারণ ও এটা বলেছিল যে যে জিনিসটা ওর সঙ্গে হচ্ছে, মানে যদি তুমি সত্যি কথা বলো তাহলে তুমি লোকের কাছে ঝাড় খাবে, যদি তুমি সৎ হও তাহলে তুমি গরিব থেকে যাবে, যদি তুমি মানুষের ভালো করো তাহলে মানুষ তোমার ক্ষতি করবে, বেশি যদি কাউকে ভালোবাসো তাহলে সে তোমায় ভালোবাসবে না, সো অন অ্যান্ড সো ফোর্থ। ভগবান পরীক্ষা নিচ্ছে, এইসব জিনিসগুলো শুধু যে উইটনেস হয়ে থেকে গেছিল দান্তে তা নয়, সে কিন্তু আমাদেরকে এটা জানানো দিয়েছিল যে এরকম করলে এরকমই হবে। Carlyle concludes, all men listen to him as to the voice of 10 silent centuries. Dante's poetry is both an individual testimony and a universal revelation. তো এইসব কারণের জন্য দান্তে বা এইভাবে কার্লাইল দান্তেকে দেখছে, কার্লাইল দান্তেকে বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, কোয়েশ্চেন্স এই পার্টিকুলার জায়গাটার থেকে? Alright, so let's move to question number 4. How does Carlyle characterize Shakespeare as a heroic poet? এবার হোমার ancient, দান্তে medieval, Shakespeare Elizabethan. Carlyle exalts Shakespeare as the supreme poet of modernity, calling him the greatest of all heroes in literature. Unlike Dante, who expressed a single religious vision, Shakespeare embraced the full range of human life. কার্লাইল অফকোর্স, মানে যেহেতু শেক্সপিয়ার ইংলিশ, কার্লাইলও ইংলিশ, তাই সে বলছে যে ওর থেকে বড় কবি হয় না। সব থেকে বড় কবি মানে যেমন আমরা রবীন্দ্রনাথকে মনে করি যে রবীন্দ্রনাথের থেকে বড় কবি আজ অব্দি জন্মায়নি, বিশ্বকবি, হ্যান ত্যান সব আমরা বলে থাকি। তো সেগুলোকে যদি বাদ মানে সেগুলো যাই হোক, মানে ন্যাশনাল প্রাইডের ব্যাপার, ইটস আ কোয়েশ্চেন অফ ন্যাশনালিটি। But even if we do not take all of these things into account, দান্তে যেখানে রিলিজিয়াস ভিশন, খ্রিশ্চান ভিশনকে এক্সপ্লেন করেছিল, খ্রিশ্চান ভিশনটাকে, খ্রিশ্চান আন্ডারস্ট্যান্ডিং অফ হেভেন, হেল অ্যান্ড পার্গেটরিকে হাইলাইট করেছিল, সেখানে শেক্সপিয়ার কি করছে? শেক্সপিয়ার মানবতাকে ধর্ম হিসেবে প্রেজেন্ট করছে, মানবিক ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম সেটা বলছে বা সেটাকে রিপ্রেজেন্ট করছে। সো ইফ হোমার রিপ্রেজেন্টেড দ্য গ্রিক গডস, ইফ দান্তে রিপ্রেজেন্টেড দ্য খ্রিশ্চান গড, Christianity, Shakespeare represented the human, the failings of the human, the failures of the human. He described Shakespeare as the truest of all thinkers who saw into the essence of humanity.
মনুষ্যত্বের নির্যাসটা দিয়েছে শেক্সপিয়ার। এই যে ধরো এই যে কথাটা, এই যে কবিতাটা 7 Ages of Man, অ্যাজ ইউ লাইক ইট বলে একটা ড্রামা, একটা কমেডি আছে, সেখানে এই এই কবিতাটা আছে, এটা একটা স্পিচ বলতে পারো, একটা গান বলতে পারো। তো সেই 7 Ages of Man-এ বলছে যে একটা মানুষের 7টা এজ হয়, 7টা যুগ হয়। প্রথম যুগটায় তার কাছে দাঁত থাকে না, সে হাঁটতে পারে না, সে নিউলিং অ্যান্ড পিউকিং করে, পিউক করা মানে বমি করা, নার্সের কোলের মধ্যে বমি করে দেয়, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কারণ সে শিশু, দাঁত নেই। তারপরে সে একটুখানি বড় হয়, যখন স্কুলে যেতে চায় না, তোমরা যেমন কলেজে আসতে চাও না, তেমনি বাচ্চারা স্কুলে যেতে চায় না, তাদেরকে মেরে ধরে আগে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হতো। তারপরে আসে যুবক, যে প্রেম করছে, প্রেমের ঘায়ে পাগল হয়ে যাচ্ছে, কবিতা লিখছে প্রেমিকার জন্য। তারপরে আসে একজন সোলজার, লড়াই যে করতে পারে লাইফের সাথে, শত্রুদের সাথে লড়াই করে নিজের একটা স্থান তৈরি করে। তারপর আসে এমন একজন ব্যক্তি যে খুব বুদ্ধিমান হয়, সে অন্য লোককে শিক্ষা দেয়, অন্য লোককে মেন্টরিং করে, তাদেরকে পথ দেখিয়ে দেয়, একজন বাবা হয়, একজন স্বামী হয়, সাংসারিক ব্যক্তি হয় আর কি, বুদ্ধিমান হয়। তারপরে আসে একজন বুড়ো, যার অনেক এক্সপিরিয়েন্স, সে এবার একটা আলাদাই রোলে চলে গেছে, সে স্বাভাবিক জীবন থেকে নিবৃত্তি নিয়ে সে এখন রিটায়ার্ড লাইফ লিড করছে। he or she have no material responsibilities anymore. And then comes the last stage, when the child again, when the old man again becomes a child. আবার সেই ওই দাঁত থাকে না, হাঁটতে পারে না, বমি করে, তার জন্য একটা আয়া রাখতে হয়, নার্স রাখতে হয়। So you see, this is a philosophy, and yet Shakespeare said it in a few lines. বোধহয় 20-25 লাইনও নয় কবিতাটা, 7 Ages of Man শিখিয়ে দিল আমাদের। তো এইটাই হচ্ছে যে এসেন্স অফ হিউম্যানিটি। ওই 7 Ages of Man-এই আমার মনে হয় এমন একটা কবিতা যেটার মধ্যে হিউম্যান লাইফটা কি সেটাকে বুঝিয়ে দিয়েছে। His plays are not mere inventions but revelations of human character and destiny. এটা নোভালিস, শেক্সপিয়ারের শেক্সপিয়ারের কবিতা নিয়ে লিখেছিল, শেক্সপিয়ারের ড্রামা নিয়ে লিখেছিল যে ক্যারেক্টার ইজ ডেস্টিনি। তো এটাই এখানে বলছে যে ওর যে ক্যারেক্টার্সগুলো, তারা এটা প্রমাণ করেছে যে মানুষ ভগবানের জন্য বসে নেই, আর ভগবান মানুষের জন্য বসে নেই। যে কবে ভগবান আসবে, যে কবে ভগবান ইয়ে করবে, আমাদেরকে বাঁচাবে, এইগুলো সব মানুষে করতে পারে, মানুষই নিজের ভালো করতে পারে, মানুষই নিজের খারাপ করতে পারে। Whosoever exists, he has seen it. Whosoever is, he has made a picture of it. This universality makes Shakespeare's genius. যারা এখনো বেঁচে আছে তারা এটাকে দেখছে, আর whosoever it is, যারা এটাকে দেখছে তারা এটাকে একটা পিকচার বানিয়ে নিয়েছে। মানে শেক্সপিয়ারের ড্রামা যারা দেখছে তারা দেখছে, আর যারা এখনো দেখেনি বা যারা এখনো বা যারা দেখে এসছে থিয়েটারে, তারা সেটাকে নিয়ে পিকচার্স বানাচ্ছে। যেমন প্যাশনেট পিলগ্রিম বলে একটা পেন্টিং আছে, যেটা শেক্সপিয়ারের উপরে তৈরি, শেক্সপিয়ারের নামে তৈরি আর কি। তো ওইটার কথাই এখানে বলছে আর কি। Anyway, Carlyle emphasizes Shakespeare's humility. He does not thirst himself on us at all. He is always Shakespeare, and yet nobody knows who Shakespeare was. এটা কোট করার দরকার নেই। Unlike other heroes, Shakespeare disappears into his creations. মানে হিউমিলিটির ব্যাপারে বলছে। আগে আমি বললাম যে শেক্সপিয়ার ইজ লাইক হিরো শুড বি আনলাইক any other person.
হিরোর যদি অহংকার হয়ে যায় যে সে হিরো, তাহলে আর সে হিরো থাকে না, তখন সে মানে যে কোনো অন্য সাধারণ ব্যক্তির মতন হয়ে যাবে। তো শেক্সপিয়ার নিজে জানতো যে সে জিনিয়াস, কিন্তু সে নিজে কোনোদিনও এটাকে জাহির করেনি যে সে জিনিয়াস। সে জাস্ট এমনি মানে আনলাইক আদার হিরোজ, অন্য হিরোদের মতন সে আলাদা হয়ে দাঁড়িয়ে থাকেনি। মানে ম্যাকবেথ বা যে হিরোজগুলোকে ও ক্রিয়েট করেছে তাদেরকে আমরা খুব ইজিলি চিনতে পারি, কিন্তু লাইক এ গ্রেট পোয়েট হি ডিসঅ্যাপিয়ার্স ইনটু হিজ ক্রিয়েশনস। ওর ক্যারেক্টার্সরা কথা বলে, ও কথা বলে, ওর ফিলোসফিটা ক্যারেক্টার্সের মাধ্যমে আমাদের সামনে আসে। In Carlyle's eyes, Shakespeare embodies the heroic poet as a seer, যে ভবিষ্যৎ দেখতে পারে, prophet and dramatist, giving voice to all human passions. His art is immortal because it reveals, এটা তোমরা কোট করতে পারো, the eternal meanings of things. Thus, Shakespeare is not merely a dramatist but a prophet of human nature. মানে এমন কোনো হিউম্যান ক্যারেক্টার নেই, এমন কোনো হিউম্যান প্যাশন নেই, এমন কোনো হিউম্যান আইডিয়া নেই যেটার উপরে শেক্সপিয়ার লেখেনি। গ্রিড, অ্যাভারিস, লাইক গ্রিড ফর মানি, লাস্ট, বিট্রেয়াল, লাভ, সব কিছুর ওপরেই শেক্সপিয়ারের একটা করে লেখা আছে। তুমি যে টপিকই নেবে না কেন, সেটার ওপরেই কিন্তু শেক্সপিয়ারের কিছু একটা বলা আছে। শেক্সপিয়ার নায়ক সনেটের মাধ্যমে বলেছে, নায় তার ন্যারেটিভ পোয়েট্রির মাধ্যমে বলেছে, নায় তার ড্রামার মাধ্যমে বলেছে, কিন্তু বলেছে যে এটা মানুষের বেসিক নেচার, দিস ইজ দ্য বেসিক নেচার অফ অল হিউম্যান বিংস। ওকে, এনি কোয়েশ্চেন্স ফ্রম দিস পার্ট? Fine. So let's move to the fifth question and the last question that we will discuss today. How does Carlyle link poetry with prophecy? এটা একটা, হ্যাঁ বলো। স্যার বলছি মাঝখানে লাইনগুলো আছে না মাঝে মাঝে, যে যেমন একটা উদাহরণ বলছি 4 নম্বর কোশ্চেনের প্রথম লাইনটা, যে দ্য গ্রেটেস্ট অফ অল হিরোজ ইন লিটারেচার, এই ধরনের লাইনগুলো মুখস্থ করতে পারছি না, বারবার ভুলে যাচ্ছি। এগুলো তো মুখস্থ করতে হবে বেশি নাম্বার পাওয়ার জন্য। এগুলোকে যদি হুবহু মুখস্থ করে না নামাতে পারো উইথ পেজ নাম্বার, তাহলেই অন্যদের থেকে কম নাম্বার পাবে। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। ঠিক আছে, যদি ভুলভাল লিখে দিয়ে আসি, সেটা তো বলছি, যদি না লিখতে পারো তাহলে নাম্বার কম পাবে। সেটা তো তোমার এবিলিটির উপর ডিপেন্ড করছে, যে তুমি কতবার এটাকে প্র্যাকটিস করছো, কতবার এটাকে মুখস্থ করছো, কতভাবে এটাকে মনে রাখার চেষ্টা করছো। There is no other way. মানে Eliot had once said that there is no other way than to be very intelligent. তুমি যদি ইন্টেলিজেন্ট না হও, তুমি যদি হার্ড ওয়ার্কিং না হও, I don't know if there is any other way. বা যদি ভালো চোতা করতে পারো তাহলে সেটা তুমি দেখো, ধরা না পড়ে। But one day you will be caught. So that's up to you how you will remember these lines. তাই জন্য ক্লাসে আমি বলেছিলাম যে পুরো কোটেশনটা মুখস্থ করার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলোকে শুধু নেবে, যেটা এক্সাম্পলও দিয়েছিলাম ক্লাসে। এইটা যেমন তুমি বলছো যে 4 নম্বরের যে ফার্স্ট, যেটা কার্লাইল এক্সঅলটস শেক্সপিয়ার অ্যাজ দ্য সুপ্রিম পোয়েট অফ মডার্নিটি, কলিং হিম দ্য গ্রেটেস্ট অফ অল হিরোজ ইন লিটারেচার, এটা তো খুবই ছোট একটা কোট, এটাকে তো মনে না রাখার কিছু নেই। হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ পেজ নাম্বার 31। সত্যি কথা বলতে গেলে অনেক এক্সামিনাররা বই খুলে তো আর বসে দেখবে না, কিন্তু যদি তুমি পেজ নাম্বারটা দাও তাহলে ওরা এটা বুঝতে পারবে যে তুমি নিশ্চয়ই এটা ঠিকই বলছো। হ্যাঁ, এবার এটাও একটা কি বলবো, মানে মিথ্যাচার হবে যে আমি না জেনেই এটাকে লিখলাম, ভুলেও গেছি, কিন্তু পেজ নাম্বারটা মনে আছে। বাট আই গেস দ্য এক্সামিনার উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ মেড অ্যান এফার্ট। People in the world do not want to see you succeed every time you try, but the people in the world wish to see you try. That is the main thing.
Anyway, let's move forward to the next question. কার্লাইল মানে কারণ এটা প্রফেট আর পোয়েটের ব্যাপারে অনেকবার বলেছি যে কোনটা মানে পোয়েট ইজ প্রফেট, প্রফেট ইজ পোয়েট, এটা কেন সেটা কার্লাইল এবার এখানে বলার চেষ্টা করছে। Carlyle asserts that poetry and prophecy are essentially the same in origin. দুটোর উৎস একই। He states the distinction between the poet and the prophet is a superficial one. They are fundamentally the same. তাহলে আমরা এই কোটেশনটা থেকে শুধু একটা জিনিস নিতে পারি, they are fundamentally the same. ব্যাস, পেজ নাম্বার 8, ঠিক আছে। Both are voices of divine truth, differing only in form. দুজনেই সত্যি কথা বলে, দৈবিক সত্যি বলে, কিন্তু তাদের বলার ভঙ্গিমাটা আলাদা, ফর্মটা আলাদা। While the prophet speaks in commands and religious authority, the poet speaks in song and metaphor. যে ধর্মগুরু, যে প্রচারক, সে সারমন দেবে, ধর্মের কথা বলবে, বলবে যে আমার ধার্মিক বইতে এটা লেখা রয়েছে। কবি গানের মাধ্যমে বলবে, মেটাফর মানে একটার সাথে একটা জিনিসের তুলনা করে বলবে। Yet both reveal eternal realities. দুজনেই চিরসত্যকেই উদ্ঘাটন করে, চিরসত্যকেই বলে। Carlyle explains the prophet has seized it in his way, the poet in his, but is one truth. এটা বলার দরকার নেই আমাদের, আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। This vision elevates the poet above mere entertainer. Poetry, like prophecy, is a revelation of the divine order of the world. He argues that in early societies, poetry was indistinguishable from religion. এক সময় এরকম ছিল যে কে কবি আর কে ধর্মগুরু, কারণ ধর্মগুরুই কবি ছিলেন, কবিই ধর্মগুরু ছিলেন। এখন যেমন একটা আলাদা হয়ে গেছে, কিন্তু এক সময় যে এন্টারটেইনার সেই গুরু, যে গুরু সেই দেবতা তুল্য, এইসব ব্যাপারগুলো ছিল। কারণ এক সময় কবি মানেই ক্রিয়েটর, ভেটস, VATES কথাটা আছে এই টেক্সটের মধ্যেই আছে, ভেটস, VATES। তো বলছে যে all earnest utterance whatsoever has a kind of poetry in it. যখনই আমরা কোনো সত্যি কথা বলি, impassioned truth বলি, disinterested truth বলি, তখনই কিন্তু সেটার মধ্যে একটা কাব্যিক ভাব এসে যায়। কেন? কারণ সত্যম শিবম সুন্দরম, যাহাই সত্য, তাহাই সুন্দর, তাহাই শিবম মানে দৈবিক আর কি ব্যাপার, দেবতাদের ব্যাপার। Thus prophecy and poetry share a sacred task to make visible the invisible and awaken faith. কবিতা এবং দূরদর্শিতা, প্রফেসি, ওরাকেলের একটাই কাজ, একটা শেয়ার্ড টাস্ক আছে, সেটা হচ্ছে যে যেটাকে আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি না, ন্যাচারালি দেখতে পাচ্ছি না, সেটাকে সেটাকে দেখতে পাওয়া এবং আমাদের মধ্যে বিশ্বাস তৈরি করা যে না, সম্ভব, এটাও সম্ভব। By equating the two, Carlyle situates the poet in the same exalted role as the religious leader, shaping culture and guiding humanity towards truth. তো কবির কাজও হচ্ছে মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়া, প্রফেটেরও কাজ মানুষকে সঠিক পথ দেখানো, বলে দেওয়া। আর কবি আরেকটুখানি হয়তো এগিয়ে যে ও কিভাবে এগোতে হবে সেটাও অনেক সময় বলে দেয়। অনেস্টি, ট্রুথ, কারণ আমাদের এমন গল্প আমরা পড়েছি যেখানে ডিসঅনেস্ট হলে অনেক রকমের সমস্যা হচ্ছে, তো আমরা ডিসঅনেস্টির থেকে দূরে থাকার চেষ্টা করব, যদিও তার উল্টোটাই হয়। হোয়াটএভার, বাট দ্য এইম অফ দ্য পোয়েট ইজ টু টেল ইউ দ্য পাথ, the aim of the prophet is to show you the path. So that is the only difference that is there between the prophet and the poet. ঠিক আছে, তাহলে আজকে এত দূর অবধি থাক। এখান থেকে কোনো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে, তাহলে তোমরা মিটিং, হ্যাঁ বলো। স্যার বলছি লাইনগুলো যদি মনে না থাকে তাহলে স্কিপ করে খালি যে মেইন লাইনগুলো লেখা আছে ওগুলো লিখে দিয়ে আসলে হবে। কি বললাম তোমাকে আমি? এই লাইনগুলো কেন দেওয়া হয়েছে?